আসো তো গতকালকে আমরা যেখানে শেষ করলাম তারপর থেকে শুরু করি। শৈবাল আজকে শেষ করে আমরা আজকে ছত্রাক শুরু করব। হ্যাঁ, আসো। তো শৈবালের মধ্যে অর্থনৈতিক গুরুত্ব তো যাওয়ার আগে আমাদের লাস্ট একটা কোশ্চেন ছিল যে তোমাদের লাস্ট ক্লাস আমরা জনজন শেষ করলাম, এই খেয়াল করো। এখন হলো পামেলা দশা। পামেলা দশা বলতে কি বোঝা আমরা একটু দেখি আসি, পরীক্ষাতে অনেক সময় এই কোশ্চেনটা আসে কিন্তু। এ কার কথা শোনা যাচ্ছে রে ভাই, প্লিজ কথা বলো না। পামেলা দশা কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার, অর্থাৎ মানে ব্যাপারটা বুঝো, ট্রাই করো। মানে চারপাশে পরিবেশটা খুবই শুষ্ক, কোনো জল নাই, মানে বর্ষাকাল না, এমন টাইমে কিছু কিছু শৈবালের প্রোটোপ্লাজমগুলা তার প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে, অর্থাৎ তার চারপাশে জেলাটিন। ঠিক আছে, তোমরা যেমন কিউটিন সুবিরিন দ্বারা কিউটিকল তৈরি হয় না, মনে আছে না? উদ্ভিদের মধ্যে কোষ প্রাচীরের মধ্যে ঠিক একই রকম একটা উপাদান নাম হলো জেলাটিন। এই জেলাটিনের মধ্যে মাতৃকোষটা আবদ্ধ থাকে। দ্যাট মিনস তুমি যদি একটু চিন্তা করো, মনে করো এই হলো শৈবালের কোষটা, এই কোষের ভিতরে যে প্রোটোপ্লাস্টটা তার বাইরের দিকে জেলাটিনের একটা আবরণ জমা হয়ে থাকে শুষ্ক পরিবেশে। যখন পানি আগমন করতে জল মানে পানি আসে, তখন এই জেলাটিনটা চলে যায়, তখন এই ভিতরে প্রোটোপ্লাস্টটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে। সেই কোষগুলো থেকে স্পোর তৈরি হয়, স্পোর তৈরি হলে সেগুলো থেকে আলটিমেটলি কি তৈরি হবে, নতুন করে এক একটা শৈবাল তৈরি হবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হবে পামেলা দশা। কথা কি বুঝতে পারছে? তো পামেলা দশা এটা কি কোনো নর্মাল কোনো ঘটনা নাকি অ্যাবনর্মাল ঘটনা? অ্যাবনর্মাল ঘটনা, ঠিক আছে। তাহলে কিছু কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনের মধ্যে আবদ্ধ থাকে। তার মানে তার বাইরের দিকে একটা কিসের আবরণ থাকে? সাপোজ তুমি যদি চিন্তা করো এখন বরফে আইস পড়তেছে, শীতকাল চলে আসে, তুমি তোমার বিল্ডিং এর চারপাশে কি করে দিলা? তোমার বিল্ডিং এর চারপাশে একটা আবরণ দিয়ে দিলে জেলাটিনের। এটা মনে করো ঠান্ডাটাকে তোমার বাসায় ঢুকতে দিচ্ছে না। যখন শীতকাল চলে গেছে, তুমি কি জেলাটিন দিয়ে মানে এই আবরণটা দিয়ে থাকবা নাকি আবরণটাকে রিমুভ করে তুমি বাসা থেকে বেরিয়ে যাবা? রিমুভ করে দিবা না? এই আর কি অবস্থাটা বলছে। তো এখানে এই কথাগুলোই বলছে যে আবাসস্থলে পানির অভাব দেখা দিলে স্পোর প্লাজা তৈরি করে না এবং এ প্লান স্পোরে পরিণত হয়। কেন? কারণ প্লাজা তৈরি করলে তো আলটিমেটলি শৈবাল হয়ে যাবে। এখন এই প্রতিকূল পরিবেশে সে বুঝতে পারে যে না, এখন আমাকে ইয়া করা যাবে না, স্পট তৈরি করা যাবে না। এটা আমরা গতকালকেও পড়াইছিলাম যে প্রতিকূল পরিবেশে সে কি করে, ওই যে আমি বললাম না হাত পা কাটা বসে আছে, কারণ যে উদাহরণ দিলাম তোমাদেরকে। তাহলে আবাসস্থলে পানির অভাব দেখা দিলে স্পর প্লাজা তৈরি করে না। আর আমরা জানি যে সকল মানে প্লাজা থাকে না তাদেরকে কি বলা হয়? এ প্লানো, এবং একটা জেলাটিনের সাধারণ আবরণ দ্বারা যুক্ত থাকে। যখন পানির প্রবাহ ফিরে আসে, জেলাটিনের আবরণ চলে যায় এবং প্লাজা সৃষ্টি করে, এবং প্লাজা থেকে আলটিমেটলি নতুন শৈবাল তৈরি হয়। কথা কি বুঝতে পারছে? যে কথাটা আমি বললাম এখানে সেটাই লেখা। তো এটা ক্লাইমাইডোমোনাস শৈবালও দেখা যায়, আবার ইউলেথ্রিক্সের মধ্যেও নাকি এই পামেলা দশা দেখা দিতে পারে। আর এটা পামেলা দশা এটা কি যৌন জনন না অযৌন জনন কি হতে পারে বলো তো? তো এটা অযৌন জনন তো আরো অনেকভাবে হইতে পারে, কিন্তু এটাকে অযৌন জনন বলার কারণ কি? মানে এটাকে অস্বাভাবিক অযৌন জনন বলার কারণ কি বলো তো? এটাকে অস্বাভাবিক অযৌন জনন বলার কারণ কি? এটা তো নর্মালি হচ্ছে না, এটা তো প্রতিকূল পরিবেশে হচ্ছে। বুঝতে পারছো? এই কারণে অস্বাভাবিক বলা হচ্ছে। বহুকোষী ডিপ্লয়েড জনুর সাথে এককোষী হ্যাপ্লয়েড গ্যামিট জনু অনুক্রম ঘটে, তাকে ডিপ্লন্টিক জীবনচক্র বলে। এখানে একটা কথা বলছে, বহুকোষী ডিপ্লয়েড কোন জনুর সাথে যদি এককোষী হ্যাপ্লয়েড কোন গ্যামিটের মিলন ঘটে, তখন তাকে কি বলা হবে? ডিপ্লন্টিক জীবনচক্র বলে। এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার করে পড়ে রাখতে পারো। বহুকোষী ডিপ্লয়েড জনুর সাথে, ডিপ্লয়েড জনু বা জাইগোটের কথা চিন্তা করতে পারো, এককোষী হ্যাপ্লয়েড। আচ্ছা, তো শৈবালের গুরুত্বের মধ্যে যদি আমরা আসি, ইউলিথ্রিক্সের গুরুত্ব, এটা পরিবেশতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করে, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে। আমরা জানি শৈবাল কি একটা সবুজ জিনিস, তো তার কাজ কি সালোক সংশ্লেষণ করে অক্সিজেন উৎপন্ন করা, এটাই তো কাজ। তাহলে পরিবেশের মধ্যে সে কি যোগ করতেছে? অক্সিজেন। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে কি করতেছে? গ্রহণ করতেছে। ওকে, তো আসা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, আমরা প্রথমেই আসি শৈবালের অর্থনৈতিক গুরুত্বতে আসি। 1 নাম্বার, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করতেছে। শৈবালের সবচেয়ে উপকারী দিক কি? আমরা বলছিলাম পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ হয়ে থাকে তার 60% করে থাকে কি? শৈবাল। ওকে, আচ্ছা। তো নিরাপদ শৈবাল প্রথম এই সালোক সংশ্লেষণ শুরু করে ধারণা করা হয়। এমন লক্ষ লক্ষ বছরের
এর সালোক সংশ্লেষণের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন জমা হতে হতে বর্তমানে পৃথিবীতে আমরা গতকালকে পরিবেশ রসায়নের মধ্যে পড়ছিলাম নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট 78 আর অক্সিজেন থাকে কত পার্সেন্ট, তাহলে দেখছো বর্তমানে কত পার্সেন্ট চলে আসছে। আচ্ছা, পরিবেশ দূষণ রোধ, তাহলে পরিবেশ দূষণ রোধ কিভাবে করতেছে, এই যে এত এত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, কার্বন ডাইঅক্সাইড গুলোকে গ্রহণ করে পরিবেশটাকে কি ভালো রাখতেছে না। মোট সালোক সংশ্লেষণে শতকরা 60% করে থাকে বলছি আমি। তারপর তারা কি হিসাবে কাজ করে, উৎপাদক হিসাবে। কিভাবে উৎপাদক হিসাবে কাজ করে, তোমরা খাদ্য শিকল একটা জিনিস পড়ছো না, খাদ্য শিকল, খাদ্য শৃঙ্খল, মনে আছে কিনা, ক্লাস 10-এ পড়ছিলা। ওইখানে শুরু হয় উৎপাদক, তারপর উৎপাদকরে যারা খায় তারা হলো প্রথম স্তরের খাদক, তারপর হলো দ্বিতীয় স্তরের খাদক, মনে আছে না। তো এর হলো শৈবালগুলাকে যারা খায় তারা হলো প্রথম স্তরের খাদক। তাহলে শৈবালগুলা কি, ফাইটোপ্লাঙ্কটন, নাম শুনছো না তোমরা, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। তো এগুলো হলো ফাইটোপ্লাঙ্কটন, কি প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। তাহলে এদেরকে দিয়েই তো অন্যরা খাইতেছে, তাহলে এরা তো উৎপাদক হিসাবে কাজ করতেছে। আমরা হলাম কিন্তু সর্বভোগ, আমরা তৃতীয় স্তরের খাদক হতে পারি, আবার আমরা যখন সবজি খাই আমরা প্রথম স্তরের খাদক হয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরা হলো উৎপাদক হিসাবে কাজ করে। বায়োফুয়েল, এটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বায়োফুয়েল অর্থাৎ এই বায়োফুয়েল তৈরি করতে পারতেছি আমরা এটা দিয়ে। বায়োফুয়েল মানে কি, বায়োফুয়েল বলতে বোঝাচ্ছে আমরা বায়োলজির কোনো কিছু থেকে জ্বালানি, যেমন আমরা পচা বর্জ্য থেকে গ্যাস বানাইতে পারতেছি, পানি দিয়া বিদ্যুৎ চালাতে পারতেছি, ঠিক আছে, এগুলোকে বলা হবে বায়োফুয়েল। শৈবালকে বলা হবে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, এটা মনে রাখবা। এবং কোন শৈবালকে ইউজ করা হয় এখানে, বট্রিকক্কাস বারুনি, ঠিক আছে, দেখো বট্রিকক্কাস বারুনিকে এই কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর আসলে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য তোমাকে কি করা হয়, এই শৈবাল ব্যবহার করা হয়। কিভাবে দেখো, বলছে নিরাপদ শৈবালে অবস্থিত ফাইকোবিলিন প্রোটিন নামে অতিরিক্ত রঞ্জক কণিকা থাকে, যা দৃশ্যমান আলোকের বাইরে আলোক রশ্মি শোষণ করতে পারে। তো মানে ব্যাপারটা হলো আমরা কি করতে পারি, দেখো এই শৈবালগুলা হলো দৃশ্যমান আলো আছে না, এটার বাইরে অন্যান্য যে তরঙ্গগুলো আছে তারা এটাকে কি করতে পারে, শোষণ করতে পারে। আচ্ছা, আর কি পরিমাণ আলো শোষণ করতেছে এর উপর ভিত্তি করে সাবমেরিন তোমার কি করতে পারে, কাজ করতে পারে, বা সাবমেরিন আছে কিনা সেটা অবস্থান জানা যায়। তোমার এত কথা দরকার নাই, তোমার শুধু দুইটা কোশ্চেন লাগবে, যে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য যে শৈবাল, সেই শৈবালের মধ্যে কোন প্রোটিনটা থাকে, ফাইকোবিলিন প্রোটিন থাকে, ঠিক আছে, একটু মনে রাখলে চলবে। সমুদ্রের মাছের অবস্থান নির্ণয়, তো দেখা যায় সমুদ্রের মাছের অবস্থান নির্ণয় এই শৈবাল কিভাবে ব্যবহার হয়, বলতে সমুদ্রের বিশেষ বিশেষ অঞ্চলে সময় সময় শৈবাল ও আধিক্য বৃদ্ধি ঘটে এবং খাদ্য প্রাপ্তির আশায় মাছ ওই অঞ্চলে ছুটে আসে। তাহলে যে অঞ্চলে শৈবাল বেশি বুঝতে হবে এখানে খাবার বেশি আছে, মাছও এখানে বেশি আসলো, ঠিক আছে। তো স্যাটেলাইট দিয়ে তারা দেখে যে কোন জায়গায় আছে, ঠিক আছে, এই শৈবাল বেশি, তারপর ওইখানে মাছের ট্রলারগুলোকে নিয়ে যায়। কি সুন্দর না ব্যাপারটা, যে শৈবাল ইন্ডিকেট করতেছে এখানে মাছ আছে বেশি। মাটির বয়স নির্ণয়, জলাশয়ের তলদেশে মাটির স্তরে যে ডায়াটম খোলস অর্থাৎ শৈবালের যে ইয়াগুলা থাকে, লেয়ারগুলা থাকে, ওইগুলাকে তেজস্ক্রিয় পদ্ধতি অর্থাৎ কার্বন ডেটিং করে আমরা কি করতে পারি, ওই জিনিসটার উৎপত্তি কবে এটা আমরা জানতে পারি, ঠিক আছে। মাটির বয়স নির্ণয় করতে আমরা ডায়াটম শৈবালের খোলসকে আমরা কার্বন ডেটিং করতে পারি। মানুষের খাদ্য হিসাবেও নাকি শৈবাল ব্যবহার করা হয়ে থাকে। কোন শৈবাল মানুষের খাদ্য হিসাবে ইউজ করা হয় দেখো, তো বিভিন্ন শৈবাল আছে যারা হলো মানুষের খাদ্য হিসাবে করে। তো মানুষের খাদ্য তালিকায় ক্লোরেলা নাকি একটা ভিটামিন সমৃদ্ধ শৈবাল, দেখো। তারপরে হলো পশু খাদ্য হিসাবে এই বিভিন্ন শৈবাল আছে, এই শৈবালগুলোকে পশু খাদ্য হিসাবে ইউজ করা হচ্ছে। এগুলাকে কোথায় ইউজ করা হচ্ছে, পশু খাদ্য হিসাবে। শৈবাল থেকে ন্যানো ফিল্টার উৎপাদন করা যাচ্ছে। ন্যানো ফিল্টার, ন্যানো মানে কি জিনিস, 1 × 10⁹ মিটার। ন্যানো প্রযুক্তি, ন্যানো টেকনোলজি, তোমরা আইসিটি প্রথমতে পড়ছো ন্যানো টেকনোলজি। ন্যানো, এখন আগে কত বড় বড় মেমোরি কার্ড কি ছিল, এখন ছোট ছোট মেমোরি কার্ড হয়ে গেছে, দিন দিন সব ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হবে ন্যানো। তো ন্যানো ফিল্টার হলো এমন ফিল্টার যা দিয়ে আমাদের শরীরের রোগ সৃষ্টি করে সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে কি করে যাওয়া যাবে। আচ্ছা, তো এই ফিল্টার তৈরি করতে বর্তমানে কোন শৈবাল ব্যবহার করা হচ্ছে, পিথোফোরা। ওকে, তাহলে শৈবাল থেকে ন্যানো ফিল্টার উৎপাদনে কোন শৈবাল ইউজ করা হচ্ছে, বায়োফুয়েল তৈরি করতে কোনটাকে ব্যবহার করা হচ্ছে, বট্রিকক্কাস বারুনি। তাহলে এগুলো এমসিকিউতে আসবে, কথা কি বুঝাতে পারতেছি। ফিল্টার তৈরি কাজটি করেছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় গবেষণাগার এর নেতৃত্বে। আচ্ছা,
বলছে পিথোফোরা শৈবালের সেলুলোজ সমৃদ্ধ, তাই প্রকৃতপক্ষে এই ন্যানো ফিল্টারটি একটি সেলুলোজের ফিল্টার। ঠিক আছে, আচ্ছা এই ফিল্টারে এইটার ভিতরে যে ফিল্টার ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো হলো 17 ন্যানোমিটার করে। ঠিক আছে, তো পানিবাহিত রোগ জীবাণুর আকার সাধারণত 30 থেকে 100 ন্যানোমিটার হয়, যেগুলো পানি দিয়ে দেখো এটার কত কত ন্যানোমিটার এটা। তো আমরা যে ফিল্টার দেই না, এই যে ইউনিলিভারের ফিল্টার থাকে না, পিউরিফাইড পিউরিট আছে না, দেখছো কিনা তোমরা? তো এগুলোর মধ্যে যে ফিল্টার ব্যবহার করা থাকে, তো বলছে যে পানিবাহিত যে জীবাণুগুলো থাকে তাদের আকার হলো 30 থেকে 100 ন্যানোমিটার। আর এটা ছিদ্র কত, তো এই ছিদ্র দিয়ে কি ঢুকতে পারবে? তার মানে জীবাণুগুলো কি হয়ে যাচ্ছে, কি সুন্দর না ব্যাপারটা, বাহ। আচ্ছা, কথা মনে বুঝতে পারছো তোমরা? 17 ন্যানোমিটার আর জীবাণু হলো 300 ন্যানোমিটার, তো জীবাণু কটা দিয়ে ঢুকবে, তাহলে পানিটা কি বিশুদ্ধ হয়ে গেল না? আচ্ছা, তারপরে আসো, ওগুলা দরকার নেই। শৈবালের অপকারী, এতক্ষণ অনেক গুণগান শুনলাম শৈবালের, সে অনেক কিছু করে, এখন তার কি শুনবো? অপকারী। 1 নাম্বার ওয়াটার ব্লুম তৈরি করে, এটা হলো ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছে। এরা হলো কি করে, ওয়াটার ব্লুম, পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ শৈবালের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পায়, একে ওয়াটার ব্লুম বলে। তোমরা দেখছো কিনা পুকুরের মধ্যে পুরা শ্যাওলা নীল হয়ে আছে, দেখছো? পুকুর থেকে গোসল করতে নামলে তোমার সারা শরীর শৈবাল লাগা যায়, এরকম হয়েছে। আমরা আগে এগুলো সরাইয়ে তারপরে ডুব দিই পানিতে, এরকম হয় না? দেখছো কিনা তুমি? এই যে তুমি কি নতুন, তুমি দেখো নাই মনে হয়, তুমি দেখছো? আচ্ছা, তো এটাকে ওয়াটার ব্লুম বলা হয়। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তখন দেখবা এই যে শ্যাওলা হয় তখন কি মাছ মরে যায় না, কারণ ভিতরে কি গ্যাস হয়ে যায়, চুন দিয়া সব কি করা হয়, পুকুর পরিষ্কার করা হয়, দেখছো কিনা তোমরা? তো আসো, এই যে ওয়াটার ব্লুম করে কোন কোন ব্যাকটেরিয়া, কি বলে কোন কোন শৈবাল? অসিলেটরিয়া, নস্টক এবং ম্যাক্রোসিস্টাইটিস মাইক্রো। ঠিক আছে, নস্টক। খেয়াল করো তাহলে ওয়াটার ব্লুম তৈরি করে কোন কোন শৈবাল? এই 3টা শৈবাল ওয়াটার ব্লুম তৈরি করে। আচ্ছা, তারপর আসো উদ্ভিদের রোগ তৈরি করে। এই শৈবালটা নাকি তোমার হলো চা কফি ম্যাগনোলিয়া গাছের রোগ তৈরি করে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো মাছের রোগ তৈরি করতে পারে কোন কোন শৈবাল, যেন ওডিগোনিয়াম মাছের ফুলকা রোগ তৈরি করে, ফুলকা রোগ। তাহলে মাছের ফুলকা তো রোগ তৈরি করে কোন শৈবাল? আচ্ছা, স্থাপনার ক্ষতি, তোমাদের বিল্ডিং এর মধ্যে শ্যাওলা পড়লে মনে হয় অনেক বিল্ডিংটা সুন্দর লাগবে, কি বলো? তাহলে স্থাপনা রাস্তার মধ্যে রাস্তাঘাটে পড়লে রাস্তাঘাটটা খুব সুন্দর লাগে নাকি তুমি রাস্তার মধ্যে স্লিপ করে পড়ে যাবা, তাহলে পিছল করে তোমার অস্থি ভাঙা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, স্লিপ করে এরকম অবস্থা হয়ে যেতে পারে। কালকে মনে করো কয়টায় শেয়ারি খায়া মাত্র আর টাইম আছে 2 মিনিট। ঠিক আছে, এমন টাইমে ইমার্জেন্সি পেশেন্ট আসলো, বাচ্চা হলো প্রস্রাব করছে ফ্লোরের মধ্যে, মহিলা স্লিপ করে পড়ে গেছে। ঠিক আছে, এবং পুরো মৃত্যুর মতো অবস্থা, সব ভাবলাম মরেই গেছে। ঠিক আছে, এমন একটা অবস্থা, চোখ টোক মানে কোনো কথা নেই, সেন্স নেই, কিচ্ছু নেই। অনেক আধা ঘন্টা 1 ঘন্টা পরে হলো তার জ্ঞান ফিরছে, আমরাও টেনশনে পড়ে গেলাম দৌড়াদৌড়ি করতে করতে। কি মাথা ফাটা নাই, এমনি তোমার মাথা ফুলে গেছে কিন্তু সেন্সলেস, সেন্স ফিরতেছে না। ঠিক আছে, এই তো অবস্থা ওটা দেখে। তো সেয়ারের সময় পানিও খেতে পারেনি ভালোভাবে। আচ্ছা দেখ, এই হলো কথা, পিছলা খাই মারা মারা যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা এরপরে আসি ছত্রাক, এই খেয়াল করো। তারপরে আমরা এখন নতুন পড়া শুরু করি। তোর শৈবাল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হইলো। শৈবালে কি কঠিন কিছু ছিল? শৈবাল কাকা বলে, শৈবালের বৈশিষ্ট্য পড়ালাম, শৈবালের জনন পড়ালাম, শৈবালের মধ্যে একটা ইউলিথ্রিক্স নামক শৈবালের বিভিন্ন বর্ণনা পড়ালাম, দেন শৈবালের গুরুত্ব পড়ালাম। তো আসো আমরা এই অধ্যায়ের নতুন একটা টপিক, তার নাম হলো ছত্রাক। ওকে, আমরা এখন শুরু করবো কি দিয়ে? ছত্রাক দিয়ে। ওকে, তাহলে ছত্রাককে তুমি যদি আসো, ছত্রাক থ্যালোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, কিন্তু পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস আর ছত্রাক প্রজাতি ফানজাইয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো প্রচুর আমরা এখন এটাকে থ্যালোফাইটা বলার কারণ কি, ওই থ্যালোফাইটা মানে হলো এদেরও ভাস্কুলার বান্ডেল নাই। ঠিক আছে, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। আগেরটাও থ্যালোফাইট, এটাও থ্যালোফাইট। এটাকে কোনটার ভিতরে, কোন পঞ্চরাজ্যের মধ্যে কোনটায়? ফানজাই। তোমরা ক্লাস 10 মানে ফানজাই পড়ছিল মনে, বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্যে বিভক্ত করছে, তো এটা হলো ফানজাইতে আসছে। তো আমরা যদি আসি ছত্রাকের কি কি বৈশিষ্ট্য, ছত্রাকের সংজ্ঞা পড়লেই তার বৈশিষ্ট্য চলে আসে। 1 নাম্বার তুমি যদি বৈশিষ্ট্যতে আসো, দেখো ক্লোরোফিল বিহীন। তাহলে একটু আগে যেটা শৈবাল পড়ছি, শৈবালে ক্লোরোফিল আছে। তাহলে শৈবাল যত ক্লোরোফিল আছে, শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ছত্রাক কিন্তু পারতেছে না। 2 নাম্বার নিউক্লিয়ার যুক্ত বহুকোষী, ভালো কথা।
আমাদের শৈবালও বহুকোষী ছিল, এটাও বহুকোষী আছে, শৈবাল এককোষী হতে পারে। অভাস্কুলার, শৈবালও অভাস্কুলার, ছত্রাকও কি, মানে দুটার ভিতরে কি নাই, জাইলেম ফ্লোয়েম নাই, জাইলেম এবং হাইফি সমৃদ্ধ, কি সমৃদ্ধ, হাইফি মানে কি শোষণ, ওর হলো যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাহলে অন্য শরীর থেকে খাবার শোষণ করতে হবে না, কথা বুঝাইতে পারি। স্ট্র আছে, স্ট্র দিয়ে তোমরা এরকম খাও না, তো এরকম ওদেরও কি আছে যেটা দিয়ে কোনো পুষ্টি পাবা, মূল রুম আছে না, মূল রুমের কথা শুনছো না তোমরা, তো ছত্রাক যেটা দিয়ে খাবার শোষণ করে ওটাকে কি বলা হয়, হাইফি, কথা বুঝাইতে পারছে, হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত। হেটারোট্রপিক মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, আর হোমোট্রপিক মানে কি, বা অটোট্রপিক নিজের খাবার নিজে তৈরি করতে পারে। সুকেন্দ্রিক জীব মানে কি, সুকেন্দ্রিক মানে কি প্রকৃতিকোষী, যারা শোষণ প্রক্রিয়া, কোন প্রক্রিয়া, তো আর কিছু লাগে এই এক সংজ্ঞার ভিতরে তার 14 গোষ্ঠী লেখা দিছে, কি বলো, সব বৈশিষ্ট্য লেখা দিল। তাহলে শৈবাল ক্লোরোফিল বিহীন, যেহেতু ক্লোরোফিল বিহীন তার মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তার মানে সে কি করে, শোষণ প্রক্রিয়া খাবার নাই, তাহলে একটা কথার সাথে তিনটা কথা হয়ে গেল। তারপরে এলো কি অভাস্কুলার, পরিপূর্ণ হচ্ছে না, ঠিক আছে, ওকে। তো ছত্রাক সম্পর্কে স্টাডি করাকে বলা হবে মাইকোলজি, মাইকোলজি বা ছত্রাক তত্ত্ব। মাইকোলজি তোমরা মাইকোইডি, গতকালকে একটা কোশ্চেন ছিল না পাইলজি পরীক্ষাতে, যে ছত্রাককে ভক্ষণ করে ব্যাকটেরিয়া কি ছিল নাকি কি জানি ছিল না, ও তোমাদের না, ওই বেছে নিল। হ্যাঁ, ছত্রাকের বাসস্থান, ছত্রাক কই থাকে, ছত্রাকের সন্তোষজনক পরিবেশ দেখো, ছত্রাকের জন্য সন্তোষজনক পরিবেশ হলো আর্দ্রতা, উষ্ণতা, অর্গানিক খাদ্য সমৃদ্ধ, ছায়াযুক্ত বা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। বাহ, খুব সুন্দর কথা। তার তার জন্য কি সন্তোষজনক মানে সে কি কি পরিবেশে থাকতে খুব ভালো লাগে, তার স্যাটিসফাই হয়, দেখেন আমরা খুব স্যাটিসফাই হই বিভিন্ন সময়, তো সে স্যাটিসফাই হয় আর্দ্রতা, উষ্ণতা এবং অর্গানিক খাদ্য সমৃদ্ধ, ছায়াযুক্ত বা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। এবার একটু চিন্তা করেন, আমাদের যারা অপরিষ্কার থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, হ্যাঁ, তাদের কি গায়ের মধ্যে দাঁত ওঠে না, চর্মরোগ হয় কি না, তো চর্মরোগ মানে বেশিরভাগ কোথায় হয়, চিপা চাপার মধ্যে হয় নাকি তোমার মুখের মধ্যে বেশি হয়, কারণ কি এই যে লেগে দিত অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে তার কি ভাল লাগে, শুধু থাকলে হইব নাকি কি থাকে সেখানে, আর্দ্রতা, ওই যে যারা হলো ম্যাচের মধ্যে থাকে কোনো জানালা নাই, এক রুমের ভিতরে 7-8 জন থাকতেছে, তাহলে কি আর্দ্রতা ওইখানে একরকম, আর যদি খোলামেলা পরিবেশ থাকে একরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাই পড়াবো, আমরা এই যে দাঁত রোগ হচ্ছে এটা কিন্তু ছত্রাক গঠিত, কি গঠিত, ছত্রাক, ঠিক আছে। এই ছত্রাকটা আমরা ইয়ে করো, ছত্রাক যেটাকে ইংলিশে বলতেছে কি ফানজাই বা ফাঙ্গাস, বলে না ফাঙ্গাস পড়ে গেছে, এখানে ফাঙ্গাস পড়ে গেছে, হয় না এরকম আর্দ্রতার কারণে খাবারের মধ্যে, ঠিক আছে, বিভিন্ন জিনিসে ফাঙ্গাস পড়া যায়, যেন আমার এই বাসা, আমার ওই যে ওয়ার্ডরোবের মধ্যে ফাঙ্গাস পড়ে গেল, এই রুমের মধ্যে ওইখানে আর্দ্রতারও স্যাঁতস্যাঁতে, ওয়ালগুলো ভিজা ভিজা থাকে বর্ষাকালে, ওই পিছনের রুমের, ও আমার সবগুলো মানে সব স্বাদ হয়ে গেছে ওয়ার্ডরোব, ঠিক আছে, ফাঙ্গাস পড়ে। মাটি, পানি, উদ্ভিদ এবং প্রাণী, আচ্ছা এটা তারপরে দেখো মাটিতে থাকে, পানিতে থাকে, উদ্ভিদে থাকে, এমনকি আমাদের শরীরের মধ্যেও থাকতে পারে। পচনশীল জীবদের সব জায়গার অর্থাৎ সর্বত্রই ছত্রাকের বাসস্থান। আচ্ছা, এখন কত হলো, সব জায়গায় থাকলেও যে জায়গাটাতে খাবার বেশি আছে, জৈব বস্তু বেশি আছে, হিউমাস সমৃদ্ধি, হিউমাস মানে কি, এই যে ময়লা যে আমরা খাবারগুলো প্রত্যেকদিন বাসা বাড়ি থেকে যে আমরা যে খাবারগুলো ফেলে দিই না, তো ওগুলো কি জৈব জৈব বস্তু না, এটা ভাত মানা দিতে তরকারি যেগুলো এক্সট্রা থাকে, তো এগুলো হলো হিউমাস সমৃদ্ধ আর কি বলা হয়। জলজ ছত্রাকগুলো হলো সাধারণত নিম্ন শ্রেণীর, ছত্রাকের ভিতরে আবার যেগুলো পানিতে থাকে সেগুলো হলো নিম্ন শ্রেণীর। আচ্ছা, এর হলো পানিতে অবস্থানকারী জীবসমূহের, যেমন তোমার পানির মধ্যে একটা মাছ পয়সা গেছে, মাছের উপর জন্মালো, ঠিক আছে, এগুলো থাকতে পারে। তো আবার কিছু কিছু ছত্রাক আমাদের খাবারের জন্য ইউজ করা হয়, খাদ্যদ্রব্য, গুদামজাত ফলমূল এবং খাদ্যশস্যের উপর মৃতজীব হিসাবেও বসবাস করা যায়, এটা কথা নয়। আমরা সে মধু ছত্রাক বা হানি মাশরুম, আসো হানি মাশরুম কি জিনিস আমরা একটু আসি। পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসাবে গণ্য করা হয়, ওরে বাবা রে বাবা, দেখো কি লিখছে এটা, মধু ছত্রাক বা হানি মাশরুম যেটা পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসাবে গণ্য করা হয় নাকি, এটাকে বড় জীব ধরা হয়, প্রায় 2400 বছর, এর বয়স কত, 2400 বছর পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কিছু ছত্রাক যেমন আর মিলারিয়া, এই ছত্রাকটা কি হলো দেখো, এই ছত্রাক নাকি অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটায়। আর কিছু ছত্রাক আছে বিষাক্ত, এবং কিছু ছত্রাক অতি বিষাক্ত, এত বিষাক্ত যে এরা মানুষ কিংবা প্রাণীর
তাৎক্ষণিক ক্ষতির কারণ হতে পারে। এইসব বিষাক্ত ছত্রাককে বলা হবে অ্যামাটক্সিন নামক, বা এইসব বিষাক্ত ছত্রাকে কি থাকে? অ্যামাটক্সিন। তাহলে 2-3টা কোশ্চেন এখান থেকে খেয়াল করো। সবচেয়ে বিষাক্ত ছত্রাকের মধ্যে যে টক্সিন থাকে সেই টক্সিনগুলোকে কি বলে? অ্যামাটক্সিন বলে। কোন ছত্রাক আলোক বিচ্ছুরণ ঘটাতে পারে? ম্যালেরিয়া। ঠিক আছে, মিলারিয়া। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো ছত্রাকের বৈশিষ্ট্যতে আসো। ছত্রাকের বৈশিষ্ট্যতে আসো। ছত্রাকের বৈশিষ্ট্যতে কি বলছে দেখো, 1 নাম্বার, ছত্রাকের মধ্যে কি ক্লোরোফিল বিহীন হওয়ার কারণে এটা হলো কি, সবুজ না অসবুজ? তাহলে সালোক সংশ্লেষণে কি সক্ষম না অক্ষম? অপুষ্পক উদ্ভিদ। কি উদ্ভিদ? ও হইলো শৈবালের পরে কি ছত্রাক, ওর পরে যেটা আছে কি বলে এটার নাম, বায়োপ্রাইটা, হেও অপুষ্পক। এরপরে যেটা আছে সেটাও অপুষ্পক। বুঝতে পারছো কিনা? এরপরে 3 জেনারেশনের যে উদ্ভিদগুলো আছে ওরাও কি, ও তো অপুষ্পক হবেই। তারপর আসো, এর হলো মৃতজীবী। মৃতজীবী মানে কি? মৃত জিনিসের উপর জন্মায়, বা পরজীবী হতে পারে, বা মৃতজীবী হতে পারে। পরজীবী হিসেবে আমাদের ছত্রাক আমাদের শরীরের মধ্যে থাইকা আমাদের খুব উপকার করে মনে হচ্ছে। তোমার জীবনকে কি করে দিচ্ছে? চুলকাইতে তোমার হাতে মানে ছাল উঠে ফেলতে তুমি, তাহলে তোমার কি উপকার করতেছে? তাহলে সেও ক্ষতি করতেছে আমাদের বডিতে থাকে। এই জন্য এটাকে কি বলা হয়? পরজীবী। বা কিছু কিছু ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে না হতে পারে, অন্য কারো ক্ষেত্রে মৃতজীবী হিসেবেও কাজ করতে পারে। তারপরে এদের কি কি বৈশিষ্ট্য? সুকেন্দ্রিক, অর্থাৎ কি সুগঠিত নিউক্লিয়াস আছে, কোষের ভিতরে সকল অঙ্গাণু আছে। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? কাইটিন এক প্রকার জটিল পলিস্যাকারাইড। মেডিকেল বোর্ড পরীক্ষা 2021 সালে আসছে। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? কাইটিন। কাইটিনের ভিতরে কি আছে মনে আছে কিনা? কোষ রসায়ন যখন পড়ালাম তোমাদেরকে, কি আছে? নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড। কোন পলিস্যাকারাইডের ভিতরে নাইট্রোজেন আছে? কাইটিন। কথা বুঝো নাই তোমরা? গ্লাইসিন, কি বলে, নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড। ঠিক আছে, কার্বোহাইড্রেটের মধ্যে তো নাইট্রোজেন থাকে না, নাইট্রোজেন থাকে সাধারণত অ্যামাইনো অ্যাসিডের ভিতরে, কিন্তু এই কার্বোহাইড্রেটের ভিতরে কি থাকে? নাইট্রোজেন থাকে। ওকে, আচ্ছা। ছত্রাকের সঞ্চিত প্রধান খাদ্য হলো গ্লাইকোজেন। তা আমরা বলছিলাম আমাদের মধ্যে সঞ্চিত থাকে, প্রাণীদের সঞ্চিত থাকে হলো গ্লাইকোজেন, উদ্ভিদের মধ্যে সঞ্চিত থাকে কি? কিন্তু এখানে এটা হলো ব্যতিক্রম। ঠিক আছে, ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। কিছু পরিমাণ তৈলবিন্দু আছে, তেলের তৈলবিন্দু আছে, ভলিউটিন নামক কিছু কণা থাকতে পারে, এমন কিছু চর্বি থাকতে পারে। তো এই কোশ্চেনটা মেডিকেল বোর্ড পরীক্ষাতে আসছে 16 অথবা 17 সালের দিকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দিয়ে দেন। আচ্ছা আসো, এক অশান্তির মধ্যে আছে রে ভাই। ছত্রাক দেহে ভাস্কুলার টিস্যু থাকে, কেন ভাস্কুলার টিস্যু নাই? আমরা তো প্রথমে বলে দিলাম এটা থ্যালোফাইট। থ্যালোফাইট হলো ভাস্কুলার টিস্যু আসবে কোত্থেকে? তার জাইলেম ফ্লোয়েম আসবে কোত্থেকে? ঠিক আছে, তাহলে তার দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই। ছত্রাকের জননাঙ্গ এক কোষী আছে, এক কোষী না, আমাদের কিছু করার আছে? স্ত্রীর জননাঙ্গে থাকা অবস্থা জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, অর্থাৎ জাইগোটটা স্ত্রী জননাঙ্গে থাকা, আমাদের যেমন কি থাকে, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় তো কি হবে, জাইগোটটা থেকে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ তারপরে কি হবে? ওরা এত নিম্ন শ্রেণী ওদের হয় কেমনে? তার মানে কি আমরা তো আগে আগে যখন শৈবাল পড়লাম স্পটটা আলাদা হয়ে যায় না, পরে সেখান থেকেই তো হয় না, বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। তো এগুলো আসলে বুদ্ধি করলে, মাথার মধ্যে গিলে থাকলে কিন্তু এগুলো মুখস্থ করা লাগে না। এটা তো কমন সেন্স দিয়ে বোঝা যায় যে শৈবালের আবার জননাঙ্গের ভিতরে আবার কি ভ্রূণ তৈরি হবে কেমনে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, তো ভালো কথা। স্পোরগুলো কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড হয়? শৈবাল কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে করছে না?
তো ও কি শৈবালের থেকে মানে কি এমন কি কি হয়ে গেছে সে? জাইগোটা মায়োসিস বিভাজন ঘটে, হ্যাঁ তো আমি তো জানি। শৈবালের মধ্যে জাইগোটা কি, শৈবালের মধ্যে জাইগোটা কি হয়েছিল? টার্মিনাল মিওসিস নাকি জাইগোটিক মিওসিস হয়েছিল না গতকালকে, মনে আছে কিনা? তোমাদের মনে থাকার কথা তো, আমরা দেখাইছিলাম। আমাদের জাইগোট তৈরি হওয়ার পরে মিওসিস হয়, আর আমাদের হলো জাইগোট তৈরি হওয়ার আগে হলো মিওসিস হয়। ঠিক আছে, এটা থ্যালাসগুলো হ্যাপ্লয়েড, অর্থাৎ যেহেতু জাইগোটের পরে আমাদের যেমন জাইগোটের পরে সব হলো ডিপ্লয়েড, আর ওদের হলো জাইগোটের পরে আবার সব হ্যাপ্লয়েড হয়ে যায়। অধিকাংশ ছত্রাক সদস্যের শোষণ, এই তো তারা হলো আরেকজনকে কি করতেছে, শোষণ করে পুষ্টি সংগ্রহ করতেছে। কারণ বেচারা তো কিছু করার নাই। এতে নতুন তোমার নাম কেন কি? নয়ন বলো, সে শোষণ করতেছে কেন? হ্যাঁ এইটাই হলো কথা, সে পারছে। তাহলে তার মধ্যে যেহেতু ইয়া নাই, ক্লোরোফিল নাই, সেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারতো, তখন তার কি আছে? তোমার কাছে পকেটে টাকা নাই, কিন্তু তোমার তো প্রত্যেকদিন নেশা করতেই হবে, তখন তুমি কি করবা? তুমি তো আরেকজনকে তুমি চুরি করবেই। কথা কি বুঝতে পারছেন? তুমি যদি বলো যে তুমি চুরি করো কেন, কারণ তোমার টাকা নাই, চুরি করতেই হবে তোমার। আর বেচারা বাধ্য হয়েছে, কিচ্ছু করার নাই তো তার। এদের তীব্র অভিযোজন ক্ষমতা আছে, দেখো তীব্র অভিযোজন ক্ষমতা, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় তারা জন্মাতে পারে। 5 থেকে মানে এত মানে তারা ঠান্ডার মধ্যে থাকতে পারে, আবার একদম 50 ডিগ্রিতেও তারা টিকে থাকতে পারে। এটা হলো থ্যালোফাইট উদ্ভিদ। কি জাতীয় উদ্ভিদ? থ্যালোফাইট, অর্থাৎ যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এক কোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহের মধ্যে কি থাকে? হাইফি থাকে। হাইফি হলো শোষণকারী জিনিস। এক কোষী ছত্রাকগুলোতে সাধারণত থাকে না, বহু কোষীগুলোতে সাধারণত থাকে। বিজ্ঞানী মার্গলিক্স কিংডম পাঞ্জাইকে 5টা তোমার হলো কি করছে, ফাইলামে বিভক্ত করছে। আসো আমরা তাহলে এই যে ছত্রাক, এটাকে আবার কয়টা ফাইলামে বিভক্ত করা হয়? জাইগোমাইকোটা, এসকোমাইকোটা, বেসিডিওমাইকোটা, ডিউটেরোমাইকোটা এবং মাইকোফাইকোফাইটা। এরা 5টা কি ফাইলাম বা পর্ব আছে, ঠিক আছে? এই যে ছত্রাকের জগৎটা, এটাকে আমরা আবার 5টা কি হিসেবে বিভক্ত করছি? পর্বে বা ফাইলামে কি করছি? বিভক্ত করলাম। আসো এখন আমরা ছত্রাকের দৈহিক গঠনে চলে আসি, তারপরে ছত্রাকের কোষীয় গঠনে যাব। তো দৈহিক গঠনের মধ্যে তোমরা যদি আসো, একটু খেয়াল করো, কথাগুলো এইভাবে পড়তে হবে, এগুলো তো উদ্ভিদ মানে তোমাদের কল্পনা করতে হবে। দেখো ছত্রাকের মধ্যে তুমি যদি আসো, প্রথম কথা কি, অধিকাংশ ছত্রাকই বহুকোষী, আমরা জানি। এদের দেহ সূত্রাকার, সূত্রাকার হতে পারে, শাখান্বিত হতে পারে, আনুবীক্ষণিক হবে। হ্যাঁ খুবই সুন্দর। তুমি কি ছত্রাক খালি চোখে দেখা যাচ্ছে নাকি? না, ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা বলে। কি বলে? হাইফা। এই যে সূত্রাকার শাখাগুলো, এদেরকে কি বলা হচ্ছে? হাইফা। আর বহু বচনে বলা হবে কি? হাইফি। ঠিক আছে, তা হাইফাগুলো সাধারণত কি কি হাইফাগুলো আসলে কি জিনিস আমরা একটু দেখি। এক একটি হাইফা সরু, স্বচ্ছ এবং কি নলাকার, নলের মতো। স্ট্রগুলো কি থাকে? ফাঁপা থাকে না, যাতে করে ভিতর দিয়ে তুমি টান দিলে কি আসে? খাবারটা চলে আসে। তো কোনো কোনো ছত্রাকের হাইফা আবার প্রস্থপ্রাচীর বিশিষ্ট হতে পারে। হাইপার প্রস্থপ্রাচীরকে সেপ্টা বলে। সেপ্টা মানে দেওয়াল। তো এই নলটার যদি শাখা প্রশাখা থাকে, ওদেরকে তার কি বলা হবে? সেপ্টা। আর সেপ্টাতে কি থাকে? ছিদ্র থাকে। আবার আবার তোমার কি থাকে দেখো, কোনো কোনো ছত্রাকে হাইফা প্রস্থপ্রাচীর বিহীন, তার মধ্যে কি নাই? প্রস্থ এবং প্রাচীর নাই। আচ্ছা যাই হোক, তারপরে এখানে একটা কথা বলছে, অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাক দেহকে কি বলা হবে? মাইসিলিয়াম। তার মানে যে সকল ছত্রাকের ভিতরে অনেকগুলো শাখা থাকবে, ঠিক আছে, এবং সূত্রাকার হবে, তখন তাদেরকে কি বলা হয়? মাইসিলিয়াম বলা হবে। আচ্ছা, এগুলো তোমাদেরকে আসলে সবগুলোই মুখস্থ করতে হবে এমসিকিউর জন্যই। এরপরে মাইসিলিয়ামে অবস্থিত অনেকগুলো হাইফি যখন প্রস্থ প্রাচীর বিহীন, মানে কি এটা কথার মানে কি? এটা হলো চিকন, আর প্রস্থ প্রাচীর যেগুলো আছে সেগুলো একটু কি মোটা হয়, যার মধ্যে প্রস্থ আছে, মানে 2D। তুমি যদি চিন্তা করো সুতা, এটা কি 1D না? আর তুমি যদি একটা পেপারের কথা চিন্তা করো, 2D আছে না কি আছে? লম্বা আছে এবং পাশেও আছে।
তো এটাই হলো যে হাইফিগুলা কিছু কিছু ক্ষেত্রে পাশেও আছে আর কিছু ক্ষেত্রে শুধু একদিকে আছে, ঠিক আছে। তো যেগুলা শাখা প্রশাখা বিশিষ্ট, হ্যাঁ, সূত্রাকার, তাদেরকে মাইসিলিয়াম। আর মাইসিলিয়ামের ভিতরে যদি হাইফি যখন প্রস্থপ্রাচীর বিহীন এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট, আমরা তো আগের দিনও বুঝাইছিলাম কয়েকদিন আগে যে নিউক্লিয়াস বেশি মানে হলো সিনোসাইটিক, মনে আছে না? তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হলো তখন তাদেরকে আমরা সিনোসাইটিক মাইসিলিয়াম বলবো। যে মাইসিলিয়ামের ভিতরে অনেক নিউক্লিয়াস থাকবে তার নাম কি? তোমার নাম কি? যে সামিউলের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস তারা কি বলবো? সিনোসাইটিক সামিউল। কথাকে বুঝাতে পারছি? যেমন স্যাপ্রোলেজিনা, ঠিক আছে। কোন কোষে বা হাইফাতে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, কোষে একাধিক নিউক্লিয়াস থাকলে তাকে সিনোসাইট বলে। তারা আমাদেরকে এতক্ষণ পর বুঝাইতে আসছে। কি রে ভাই, এটা কোনো কথা হইলো? এটা তো আমরা এই মাত্রই বলে আসলাম যে একাধিক নিউক্লিয়াস থাকলে তারা বলে কি? আচ্ছা, এবার আসো পরজীবী ছত্রাক পোষক দেহের ভিতরে। তাহলে পরজীবী যারা, যে সকল ছত্রাক পরজীবী অর্থাৎ অন্য কোনো প্রাণীর দেহে থাইকা তার খাবার নিয়ে নিচ্ছে, ওই সকল ছত্রাকের মধ্যে কি আছে দেখো। পরজীবী ছত্রাক পোষক দেহের ভিতরে বিশেষ ধরনের হাইফা, এটা হলো বিশেষ ধরনের স্পেশালাইজড নালী, সেটা দিয়ে কি করে প্রবেশ করিয়ে সেখান থেকে খাদ্য শোষণ করে নেয়। পোষক দেহ থেকে খাদ্য শোষণ করিয়ে হাইফাকে আমরা নাম দিলাম হোস্টোরিয়াম। কি নাম দিলাম? কথা কি বুঝতে পারছি? ছত্রাকের যে শাখা প্রশাখাগুলো থাকে ওদেরকে আমরা নাম দিছি কি? হাইফি। যে হাইফি দিয়া পরজীবী থেকে কি করে নিয়ে আসছে, মানে শোষণ নিয়ে আসতেছে, যাকে আক্রমণ করছে, তাহলে এটার নাম কি? ওই হাইফিগুলোকে কি বলা হবে? কথা মানে বোঝো নাই তোমরা? কোথায় দেখা যায়? ফাইটো প্যাথোরাতে দেখা যায়, ঠিক আছে, ফাইটো প্যাথোরা। এরপরে এমসিকিউতে আসো, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে কি বলা হবে? আচ্ছা আমাকে উত্তর দাও। এই যে মনে করো হিয়া, উত্তর দাও। তোমার শরীরে মনে করো একটা ছত্রাক আক্রমণ করছে, আল্লাহ না করুক, ছত্রাক তোমার শরীর থেকে মনে করো খাবার নিয়ে যাইতেছে। সেই যে খাবারটা নিচ্ছে কোন দিক দিয়ে নিতেছে? কি দিয়ে নিতেছে? হস্টোরিয়াম দিয়ে নিতেছে। কি দিয়ে নিতেছে? আর মাটির মধ্যে হয়েছে, কাঠের মধ্যে হয়েছে, ওগুলা থেকে যদি কোনো শোষণ করে নেয়, রাইজোয়াম। পরিবেশ থেকে খাদ্য শোষণ করা হাইফিকে বলা হবে কি? আর যদি কোনো পরজীবী, মানে আমাদের শরীরে আমাদের পরজীবী মানে কি, যারা অন্য কোনো প্রাণীর দেহে থাইকা সেখান থেকে খাবার নিচ্ছে, আমাদের ক্ষতি করতেছে। আচ্ছা, কোন কোন উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসিলিয়াম শক্ত, এই যে শাখা প্রশাখাগুলা, মাইসিলিয়াম কাকে বলছি? এই যে শাখাগুলা হাইফির শাখা প্রশাখা যুক্ত, এগুলোকে একসাথে কি বলা হয়? মাইসিলি বলা হয় না? তো বলা হয়েছে কোন কোন উচ্চ শ্রেণীর, যারা একটু শৈবালের মধ্যে ছত্রাকের মধ্যে উচ্চ শ্রেণীর, তাদের মাইসিলিয়াম শক্ত রশির মতন গঠন তৈরি করে, তখন তাকে বলা হবে রাইজোমর্ফ। উদাহরণ হলো অ্যাগারিকাস। প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ। কথা কি বুঝতে পারছি? কোনো লাইনে অ্যাভয়েড করা যাবে না। তাহলে অ্যাগারিকাস, এদের মধ্যে থাকে কি? রাইজোমর্ফ। তাহলে তুমি এখান থেকে কি বুঝলা? কি রাইজোমর্ফ কাকে বলা হবে বলো? যদি মাইসিলিয়ামটা শক্ত রশির মতন হয়। এবার আসি, এরপর আরো আছে, আসো খেয়াল করো, শুধু পড়তেই থাকো। উদ্ভিদের সরু মূল বা মূল রুমের চারিদিকে বা অভ্যন্তর নির্দিষ্ট ছত্রাক জালের মতন করে থাকে, একে বলা হবে মাইকোরাইজাল ছত্রাক। যে সকল ছত্রাক উদ্ভিদের মূলের মধ্যে জালের মতন বিস্তৃত হয়ে থাকে, ঠিক আছে, ছড়িয়ে থাকে, তাকে কি বলা হবে? মাইকোরাইজাল ছত্রাক বলা হবে। কি বলা হবে? মাইকোরাইজাল ছত্রাক বলা হবে। তারপরে আসো, কোন কালার এটা? সবুজ। আচ্ছা, উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যকার এমন মিতজীবী আচরণ বা অ্যাসোসিয়েশনকে বলা হবে মাইকোরাইজা। তাহলে ব্যাপারটা বোঝার কথা খেয়াল করো, যে সকল ছত্রাক উদ্ভিদের মূলের মধ্যে থাইকা জালের মতন থাকে তাকে বলা হবে মাইকোরাইজাল ছত্রাক। আর এই যে ছত্রাকটা উদ্ভিদের মূলের মধ্যে থেকে উদ্ভিদ এবং ছত্রাকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হবে কি? মাইকোরাইজা। আচ্ছা, উচ্চ শ্রেণী উদ্ভিদের জন্য বলছে এটা খুব ভালো জিনিস, যারা উচ্চ শ্রেণী তাদের জন্য নাকি এটা খুব ভালো। এই হচ্ছে মূলের মধ্যে থাইকা ইনডাইরেক্টলি তাদের উপকার করতেছে। কিভাবে উপকার করে? এরা খনিজ লবণ, বিশেষ করে ফসফরাস সরবরাহ করে এবং মূল থেকে খাদ্য শোষণ করে। এদের অবস্থান হলো কি? কথাকে বুঝতে পারছো? এরা কি ক্ষতিকর না উপকারী? উদ্ভিদ বলতে ভাই তোমরা আমার মূলের মধ্যে বেশি বেশি আসো, আমার খাবার দাও, আমার ফসফরাস দাও। তাহলে যে সকল
ছত্রাক উদ্ভিদের মূলের মধ্যে থেকে এটা বাসস্থান তৈরি করে, তাদেরকে বলা হবে মাইকোরাইজাল ছত্রাক। এরা উদ্ভিদের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলা হয়? মাইকোরাইজা। আর এদের সম্পর্কটা কি পরজীবী নাকি মিথজীবী সম্পর্ক? মানে দুইজনে উপকার পাচ্ছে। ছত্রাক কি উপকার পাচ্ছে বলতো? বাসস্থান পাচ্ছে। উদ্ভিদের মূলের মধ্যে সে থাকে, তার বাসস্থান পাইছে না? আর উদ্ভিদ কি উপকার পাইছে? উদ্ভিদ তো খাবার পাইতেছে। কথা কি বুঝতে পারছো? ও মাটি থেকে শোষণ করে করে খাবার আনতেছে আর উদ্ভিদের দিতেছে, নাও তুমি। এর উপর ভিত্তি করে স্থলজ উদ্ভিদের উদ্ভব। আচ্ছা, এর উপর ভিত্তি করে স্থলজ উদ্ভিদের উদ্ভব করছে। আই হাই রে ভাই, এই কথার ওয়েটটা তুমি বুঝতে পারছো? এই কথাটা মানে এই যে আম গাছ জাম গাছ যত উদ্ভিদ আছে সব গোড়ায় নাকি আছে এই ছত্রাক। ছত্রাক অনেক নিম্ন শ্রেণীর না? আমরা এই বইয়ের তো মানে বিবর্তনের ধারা অনুযায়ী তাদের কথা হলো সর্বপ্রথম তৈরি হয়েছে একটা ভাইরাস, ওর পরে ব্যাকটেরিয়া, ওর পরে আস্তে আস্তে শৈবাল ছত্রাক হতে 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 এক পর্যায়ে আবৃতবীজ উদ্ভিদ এবং এক পর্যায়ে যা দ্বিবীজপত্রী উদ্ভিদ উৎপন্ন হইলো। তো বলছে এরা যদি না থাকতো তাহলে এরকম উপকার হইতো না উদ্ভিদ, আর উদ্ভিদ তখন হইতো না। সঞ্চিত খাদ্য, ছত্রাকের কোষে কি কি সঞ্চিত খাদ্য থাকে আমরা একটু দেখার ট্রাই করি। গ্লাইকোজেন এবং তৈলবিন্দু রূপে খাদ্য সঞ্চিত থাকে। কিছু তৈলবিন্দু মানে তেল লিপিড জাতীয় খাবার থাকে, আর কিছু কি থাকে? গ্লাইকোজেন থাকে। কি থাকে? আচ্ছা, ছত্রাকের কোষীয় গঠন, আমরা এখন আসি ছত্রাকের স্ট্রাকচারে চলে আসি। কিছু কিছু নিম্ন শ্রেণীর ছত্রাক ছাড়া অধিকাংশ ছত্রাকের কোষের দুটি অংশ থাকে, কোষ প্রাচীর এবং বাইরের দিকে কোষ প্রাচীর আর ভিতরের দিকে কি? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের ভিতরে সাইটোপ্লাজমও আছে, নিউক্লিয়াসও আছে। কথাকে বোঝাতে পারছি? এটা কোষের কি থাকে? বাইরের দিকে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ঝড়ো অংশ, এর ভিতরে থাকে সজীব অংশ হলো কি? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের ভিতরে আবার থাকে কি? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ওকে, তাহলে আমরা প্রথমে আসি কোষ প্রাচীর। বিভিন্ন, এটা মেডিকেল 19-20 সালে আসছে। ছত্রাকের বাইরে কি থাকে? কোষ প্রাচীর। তাহলে বিভিন্ন শ্রেণীর ছত্রাকের কোষ প্রাচীরের পার্থক্য থাকলেও অধিকাংশ ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো কাইটিন জাতীয় পদার্থ। কাইটিন হলো জটিল পলিস্যাকারাইড। এটার কাজ কি? প্রোটোপ্লাস্টকে সংরক্ষণ করাই। এটা তো সিম্পল হিসাব। তুমি জ্যাকেট গায়ে দিচ্ছি কি কারণে? তোমার নিজেকে রক্ষা করার জন্যই তো, ব্যাপারটা এমন না? তো এই কোষ প্রাচীর দিচ্ছি কি কারণে? কোষকে রক্ষা করার জন্যই তো। তাইলে উদ্ভিদের কি বলে, ছত্রাকের বাইরের দিকে যেটা থাকে কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। কাইটিনটা কি দ্বারা তৈরি? পলিস্যাকারাইড দ্বারা তৈরি। পলিস্যাকারাইড মানে হলো জটিল কার্বোহাইড্রেট। আমরা কোষ শ্বসনে পড়ালাম কিন্তু মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের উদাহরণ কি ছিল? যে গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ। হ্যাঁ, এগুলো হলো সব হলো পলিস্যাকারাইডের উদাহরণ। তোমাদের মনে আছে কিনা? তোমরা সর্বপ্রথম যখন আমার কাছে পড়তে আসছিল তখন এই অধ্যায় পড়তেছিল। সেই কবেকার কাহিনী, জুন মাসে না জুলাই মাসের কাহিনী? জুলাই আন্দোলন না? জুলাই মাসে আন্দোলন হয়েছে না? তার মানে অনেক, জুলাই মাসে তো রক্ত অধ্যায় পড়াচ্ছিলাম, 2 নম্বর ক্লাস করার পর আন্দোলন শুরু হয়ে গেল। তার মানে তোমরা তো অনেক আগে পড়তেছো, বছর হয়ে যাইতেছে। কিরে ভাই, আসলেই তো, কি বলো? সময় দেখছো কিভাবে চলে যাচ্ছে? হ্যাঁ, কি মনে জানো ওই দিন তোমরা মেয়েতে, আমি তো তাহলে 26 মাসকে শুরু করছি কোন মাসে? কি কোন মাসে শুরু করলাম? মে মাসে মনে হয়। হ্যাঁ, জুন। তোমরা তো প্রথমে আসলো না, তোমরা জুন মাসে, ওরা হলো মে মাসে পড়ছে। ও তাহলে মার্চ এপ্রিল মে, আমরা কয়েক মাস পরে মে মাস। মাস এতগুলো গেল কেমন কিছু বুঝতেছি না। আসো প্রোটোপ্লাস্ট। তার মানে তোমাদের 1 বছর শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আসো খেয়াল করো। তাইলে এখন আসে প্রোটোপ্লাস্টে আসি। তাহলে প্রোটোপ্লাস্ট মানে কি? কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদ্র জীবিত। দেখছো কথাটা কি লেখছে? দেখছো কথার মধ্যে একটা পয়েন্ট লেখা দিচ্ছে কিন্তু, কোষ প্রাচীরের ভিতরে যত সজীব অংশ আছে এভরিথিং এলো কি? আমাদের প্রোটোপ্লাস্ট। সজীব অংশগুলোকে এখানে কোষ মেমব্রেন, কোষ পর্দা আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। ওকে, মানে উদ্ভিদের মতো যা পারে। আচ্ছা শুনো, ব্যাপারটা বুঝো। তোমাদেরকে তো বলেই দিছে ছত্রাক একটা কি? প্রকৃত কোষী। তো এটা প্রকৃত কোষী যা থাকে তাই থাকবে, এটাই তো স্বাভাবিক। তো প্রথমে থাকে কোষ ঝিল্লি। এখানে কিছু কাহিনী আছে, এবার আসি আমরা সেখানে। এই প্রথমে আসে কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি? কোষ প্রাচীর মৃত আর কোষ সজীব। আমরা উদ্ভিদের কোষ ঝিল্লি কিন্তু ফ্লুইড মোজাইক মডেল পড়ছিলাম, মনে আছে কিনা? দ্বিস্তরী ফসফোলিপিডের বাইরে লেয়ার থাকে, তার মধ্যে আবার 3 রকমের প্রোটিন থাকে।
মনে আছে কিনা? ফ্লুইড ফ্লুইড মোজাইক মডেল পড়ছো না, স্যান্ডউইচ মডেল পড়ছো না? তো ঠিক একই রকম এখানে কোষ ঝিল্লিতে আসি। কোষ প্রাচীরের ভিতরে অবস্থিত একটা পাতলা পর্দা যা কোষ প্রাচীরের সাথে লাগানো থাকে তাকে বলা হবে কি? কোষ ঝিল্লি। ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান আর্গোস্টেরল। কি নাম? স্টেরল। আর আমাদেরটার মধ্যে কি থাকে? আমাদেরটার উপাদান নাম কি? কোলেস্টেরল। আমাদের প্রাণীদেরটার নাম কি? আর ওদের দেহের নাম কি? আর্গোস্টেরল। এই জন্য ওদেরটা আমরা যে ছত্রাকের জন্য যে ওষুধগুলা দেই, কি ওষুধ দেই? কিটোকোনাজল, মিকোনাজল। কি ক্রিম দেয় না যেখানে চুলকায় ওখানে কি? মিকোনাজল। হ্যাঁ, ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল নামের শেষে কি লেখা থাকে? জল। জল নামের শেষে যেগুলো জল আছে এগুলো হলো ছত্রাকনাশক। তোমরা শ্যাম্পু করো কিটোকোনাজল, ইট্রাকোনাজল। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা মানে কেউ এগুলো শুনো না জীবনে, সবাই কিনছো এগুলা। কোষ ঝিল্লি কোনো কোনো ক্ষুদ্র স্থানে কোনো কোনো স্থানে ক্ষুদ্র পকেটের আকার ভাঁজ হয়ে লোমোজোম গঠন করে। এটা কোনো কথা হইল? এই কথাটার সাথে কোনো কিছু মিল পাচ্ছ কিনা দেখো তো, এই কথার লাইনটা পড়ো। কোষ পর্দার কিছু কিছু জায়গায় ক্ষুদ্র পকেটের মতন তৈরি হয়, এটার নাম কি? ছত্রাকের ক্ষেত্রে লোমোজোম, উদ্ভিদের ক্ষেত্রে কি পড়ছিলা? আরে ফিনোসাইটিক ফোস্কা, মনে আছে কিনা? ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক, যেটা যদি তরল পদার্থ জমা রাখে তাহলে ফিনোসাইটিক আছে না, ছিল কিনা? পিনোসাইটিক, আর একটার নাম ছিল কি? ফ্যাগোসাইটিক। তো ঠিক একই রকম এই দেখো কোষ প্রাচীর। আবার আমরা আরেকটা জিনিসও পড়ছি, কোষ পর্দা এরকম অভিক্ষেপের মতন তৈরি হয়ে গেলে তার নাম ছিল মাইক্রোভিলাই। মনে আছে কিনা? এটাও কিন্তু প্রথম অধ্যায়ে লেখা ছিল। তাহলে কোষ ঝিল্লি কোনো কোনো স্থানে পকেটের মতো ভাঁজ হয়ে কি তৈরি করে? আরে লোমোজোম গঠন করে। ছত্রাকের ক্ষেত্রে কি তৈরি করে? লোমোজোম। ওকে, লোমোজোম গঠন করে। আচ্ছা, ওকে। এই যে ইস্ট, এটার নাম কি? ইস্ট। এই যে মাইসেলিয়াম, দেখো সূত্রাকার শাখা প্রশাখা দেখা যাচ্ছে কি পরিমাণ আছে। হ্যাঁ, আচ্ছা। তারপর আসে এই অ্যাসপারজিলাস আছে, এটা ঠিক আছে, আমরা এগুলো দেখাবো একটু পরে। এখন আসে সাইটোপ্লাজমে আসি। কোষ ঝিল্লির ভিতরের দিকে জেলিন নয় পদার্থটার নাম হলো কি? সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমগুলোর মধ্যে কি কি থাকে? যেহেতু ওরা হলো প্রকৃত কোষী, তার মানে এদের সকল অঙ্গাণু থাকে, শুধুমাত্র একটা জিনিস থাকে না, সেটার নাম কি? এটা তো আমরা একটু আগে বলছিলাম, ক্লোরোপ্লাস্ট বিহীন। আর বাকি সব এন্ডোপ্লাজম, রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর প্রভৃতি থাকে। সঞ্চিত খাদ্য হিসাবে কি কি থাকে এখানে? গ্লাইকোজেন, ভলিউটিন নামক দানা, তৈলবিন্দু, চর্বি ইত্যাদি থাকে। কতিপয় প্রজাতির ছত্রাকে সাইটোপ্লাজমে বিশেষ করে স্পোরে লাল, নীল, বেগুনি বর্ণের ক্যারাটিনয়েড রঞ্জক থাকতে পারে। থাকুক, সমস্যা কি? কিছু কিছু ছত্রাকের মধ্যে নাকি রঞ্জক থাকে, তো থাকুক, সব তার একরকম না। নিউক্লিয়াসে আসি। প্রতিটি নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট এবং সচিত্র নিউক্লিয়ার মেমব্রেন থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াস মেমব্রেন থাকবে, তারা যেহেতু প্রকৃতি কোষী। আদি কোষীদের না নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। প্রকৃতি কোষী নিউক্লিয়াসে সুগঠিত না, ওদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয় লাস থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, নিউক্লিয় প্লাজম থাকবে। কি একটা নিউক্লিয়াসের চারটা অংশ না? এদের কি চারটা জায়গায় চারটা থাকবে কিনা? থাকবে। ছত্রাকের ডাইমরফিজম খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডাইমরফিজম, ডাইমরফিজম মানে কি? ডাইমরফিজম, মরফিজম মানে হলো কি? অবস্থা। ডাই মানে কি? দ্বি অবস্থা। মানে ব্যাপারটা হলো কি, ওই যে ব্যাপারটা হলো, ব্যাপারটা একটু উদাহরণ বানাইতেছি। কারে দিয়ে উদাহরণ মানে ব্যাপারটা হলো, মনে করো কারে দিয়ে উদাহরণ দেওয়া যায়? নাফিস। তো নাফিস হলো, মনে করো সে হলো, এখন মনে করো তোমাদের মনে করো সে হলো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সে হলো মনে করো সন্ত্রাস, ঠিক আছে, সাপোজ মনে করো এই যে ছাত্রলীগের রিয়ান ভাই ছেলে মনে করো। এখন সে যত কিছু করুক, মানুষদেরকে সে মারামারি করতে, হানানি করতে, দিন শেষে তার ঘরে যখন তার বউর সামনে যায়, তখন সে কি হয়ে যায়? সে হয়ে যায় বিড়াল। আর যখন বাসার বাইরে থাকে তখন সে বাঘ হয়ে যায়, সিংহ। কিন্তু বউর সামনে আসলে কি হয়ে যায়? এটা আসলে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রেই এটা এটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। কি বলো? তোমরা তো থাকো মেয়েরা যাতে ডমিনেন্ট হও, মানে ছেলেকে তোমাদের কি বানায় রাখাও, কি বলো? বলে না দেশে মেয়ের কথায় উঠা বসা করতেছে সবকিছুই। তো মানে এলো কি, তুমি একই মানুষ কিন্তু তুমি ঘরে একরকম, ঘরের বাইরে আরেক রকম। এই যে ব্যাপারটা, এটাকে কি বলা হয়?
ডাইমরফিজম। আর যদি এরকম দেখা যায় যে তুমি এখানে একরকম ওইখানে আরেক রকম, তুমি আরেক গার্লফ্রেন্ডের কাছে আরেক রকম, মানে এক এক জায়গায় এক এক রকম, তখন তাকে বলা হবে পলিমরফিজম, বহুরূপিতা। কি বলা হবে? ডাইমরফিজম শব্দটা আমরা কোথায় শুনছিলাম, আর মনে আছে তোমাদের? ডাইমরফিজম বলতে আমরা পড়ছিলাম আর একটা জিনিস, এটা কই জানি পড়াইলাম তোমাদেরকে। আচ্ছা যাই হোক, এখানে আসি। তো এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম নামক শৈবালটা ছত্রাকটা মাটির মধ্যে সূত্রাকার হিসাবে থাকে, কিন্তু কোনো কারণে যদি আমাদের ফুসফুসে চলে আসে তখন সেটা হয়ে যায় পিণ্ডাকার, কোষপিণ্ড হিসাবে অবস্থান করে। ঘটনাটা বুঝতে পারছো? মানে ইনহেলিশনের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে কোনো কারণে যদি তোমার শরীরের মধ্যে এটা ঢুকে ফুসফুসে যাওয়ার পরে এটা হয়ে যায় পিণ্ড, চাকা চাকা। আমরা এক্সরে করে তখন দেখি যে এক্সরে ভিতরে এরকম চাকা 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 হয়ে আছে, আমরা সাসপেক্ট করি যেখানে একটা ছত্রাক আছে। ঠিক আছে, হিস্টোপ্লাজমোসিস, যদিও এখন এগুলা খুবই রেয়ার হয়। তো এই যে হিস্টোপ্লাজমা তারা যে রোগ তৈরি করে তার নাম হলো হিস্টোপ্লাজমোসিস। নাম কি? কথা কি বুঝতে পারছি? কি বুঝলাম আমরা বলো? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এই ছত্রাকটা যখন উদ্ভিদের মধ্যে, যখন মাটিতে থাকে তখন সে কেমন থাকে? সূত্রাকার, চ্যাপ্টা, ফিতার মতো। যখন সে আমাদের ফুসফুসে ঢুকে, কেমনে ঢুকে? তুমি নিঃশ্বাসের সাথে ঢুকাই ফেলছো, প্রশ্বাসের সাথে ঢুকাই ফেলছো, ধুলাবালির মাধ্যমে ঢুকলো, তখন সে কি হয়ে যায়? চাকা। তাহলে দুই জায়গায় দুই রকম অবস্থা, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? ডাইমরফিজম বলা হচ্ছে। এবার আসি আমরা ছত্রাকের খাদ্য গ্রহণ। শেষ, আমাদের 2 মিনিট আছে, 2 মিনিট এটা পড়ে ফেলি, শেষ। ছত্রাকের খাদ্য গ্রহণ, সে খাবার খায় কেমনি? চাবাই চাবাই। আমরা ঘাস পড়ে পড়ছিলাম ম্যান্ডেবুলের ধরনের চোয়াল, ম্যান্ডেবুলের ধরনের না? তাহলে এই চোয়াল কেমন? এর চোয়াল মল আছে নাকি? এ তোর শোষণ প্রক্রিয়া কি করে? কারণ কি? হাইফি আছে। কি আছে? এই দেখো, হাইফি তার চারপাশে খাদ্যদ্রব্যে পরিপাকী এনজাইম নিঃসরণ করে খাদ্য পরিপাক করে। এই পরিপাকিত খাদ্য হাইফির অভ্যন্তরে ব্যাপ্ত হয়ে অথবা সক্রিয়ভাবে কোষের অভ্যন্তরে স্থানান্তরিত হয়, অর্থাৎ এই হাইফি দিয়ে হয়। তো তোমার জানতে হবে শুধু একটু কি, হাইফির মধ্যে এনজাইম টেনজাইম থাকে, খাবার নিয়ে এনজাইম দ্বারা খাবারটাকে কি করবে? ভাঙবে, ভাঙা তার কোষের ভিতরে নিয়ে নিবে। হ্যাঁ, আচ্ছা। খাদ্যদ্রব্য পরে সাইটোপ্লাজমিক প্রবাহের মাধ্যমে। সাইটোপ্লাজমিক প্রবাহ মানে আমাদের সাইটোপ্লাজমের ভিতরে যে পাম্পিং একটা অ্যাকশন আছে সাইটোপ্লাজম মধ্যে, সে পাম্পিং অ্যাকশনের মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে, কথাটা বোঝা ট্রাই করো। মনে করো মূল রুম দিয়ে পানি শোষণ করলো, কিন্তু ওইখান থেকে ওই পর্যন্ত উঠলো কেমন? একটা কোষ থেকে একটা কোষ, একটা কোষ থেকে একটা কোষ, গ্যাপে গ্যাপে চলে যায়। ঠিক আছে, তো এটাই আর কি, যে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং এর মাধ্যমে তারা চলে যায়। পরজীবী ছত্রাক পোষক কোষের অভ্যন্তর থেকে হোস্টোরিয়ার মাধ্যমে খাবার শোষণ করে। এটা কি আমরা একটু আগে বুঝাইছিলাম না? যে সকল ছত্রাক পরজীবী তারা নাই কেমনে? আচ্ছা, এখন এরা কি কি খাবার খাইতে ভালো লাগে একটু দেখি আমরা। ওরা হলো কার্বোহাইড্রেট খায়, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন, এগুলো নাকি ছত্রাকের প্রধান খাবার। তো আমাদের প্রধান খাবার কি? এগুলোই তো। তো এটা কোনো কথা হইলো? আচ্ছা, ছত্রাকের বৃদ্ধি আর ছত্রাকের জনন। ছত্রাকের জনন আগামী ক্লাসে পড়াবো। আচ্ছা, বৃদ্ধি থেকে আগামী ক্লাসে পড়াবো। ওকে, তাহলে আমরা ছত্রাক শুরু করে দিলাম আজকে। তোমরা এতটুকু পর্যন্ত পড়ে আসবে। দেখো, আমি কিন্তু লাইন বা লাইন পড়ানোর উদ্দেশ্য কি বুঝতে পারছো? এখানে কি কোনো মেকানিজম আছে যে আমি বোর্ডে বুঝাবো, আইকা বুঝাবো? এটা তো লাইন বা লাইন বুঝাইতে হবে, বোটানির সিস্টেমটা এমন। ওকে, তাহলে এই অনুযায়ী পড়ে নাও।